দর্শক, আমি এহসান জুয়েল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু ভয়ঙ্কর। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। উপস্থিত আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলাল এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দা দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তায়েক রহমান সহ 49 আসামির ফাঁসি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন বাতিল চাওয়া হয়েছে 8 আসামির জামিন। কারাগারে আদালত বসিয়ে বেগম জিয়ার বিচার নিয়ে সুপ্রিম কোর্ট বারে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবীদের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি, জানালেন ওবায়দুল কাদের। কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের। ভোটে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তৎপর পুলিশ সদর দপ্তর। প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কথা বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এবং শরীয়তপুরে থামছে না পদ্মার ভাঙন, প্রতিদিনই নিঃস্ব হচ্ছেন এলাকাবাসী, হুমকির মুখে সরকারি বেসরকারি স্থাপনা। দর্শক, আমাদের আজকে আলোচনা বিষয় ডেঙ্গু ভয়ঙ্কর। স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশে প্রায় প্রতিদিনই 15 থেকে 20 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি বছরের 1 সেপ্টেম্বর পর্যন্ত 2632 জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছেন 12 জন। এর আগে সর্বোচ্চ সংখ্যক রোগী ছিল গত বছরের সেপ্টেম্বরে 1544 জন। এবারই প্রথম দেশে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী ধরা পড়েছেন, যা গত 5 বছরের যে কোনো বছর এবং যে কোনো মাসের চেয়ে সর্বোচ্চ। এ নিয়ে চলছে নানা উদ্যোগ। আমাদের আলোচনা তাই ঠাঁই পেয়েছে ডেঙ্গু। আপনাদের তিনজনকে স্বাগত আলোচনা। অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা পরিসংখ্যান বলছিলাম, ডেঙ্গুর আক্রান্ত কেমন হয়েছে এবছর এবং অন্যান্য বছরগুলোর সঙ্গে সেটি তুলনা করছিলাম। আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলেই এবছরের পরিস্থিতি কতটা উদ্বেগজনক মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে উদ্বেগ বলতে প্রথম উদ্বেগ হলো যে এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যাটা একটু বেশি, এটা ঠিক। এবং এটা এই বছরের কিন্তু শুরু থেকে এটা জানুয়ারি থেকে কিন্তু আমরা পাচ্ছি। সাধারণত বৃষ্টির সময় এটা হয়, মে জুন এখান থেকে শুরু হয়, শীতের আগ পর্যন্ত চলতেই থাকে। এবার একটু মানে প্রথম থেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা বেশি পাওয়াতে সবার মধ্যে কিন্তু একটা উদ্বেগ আসলে কাজ করছে। তবে শুরুতেই যেটা বললেন ডেঙ্গু ভয়ঙ্কর, আসলে এইটা শুনে আমি দর্শকদের বলবো আপনারা কেউ ভয় পায়েন না, আসলে এতটা ভয়ঙ্কর না। এটা একটা ভাইরাস রোগ, এটা ঠিক। মেজরিটি আসলে কিছু হয় না। অধিকাংশ রোগী যদি ট্রিটমেন্ট নাও করেন, আক্রান্ত রোগী ভাইরাস ফিভার তো 5-7 দিন 10 দিনের মধ্যে কিন্তু এমনিই ভালো মেজরিটি। ডেঙ্গুর ব্যাপারটা একটু ডিফারেন্ট আছে, সেটা আমি এক্সপ্লেন করছি আর কি। এটা কারণটা হলো এবার যে ডেঙ্গু জ্বরের জায়গায় রোগীগুলো পাচ্ছি, প্রথম কথা কারণটা তো এডিস মশা। যেহেতু এডিস মশা বেশি হয়ে গেছে মনে হচ্ছে, বংশবিস্তার তার বেশি হয়ে গেছে, তার প্রজনন বেশি, প্রজনন ক্ষেত্রও অনেক আছে। তো এডিস ডেঙ্গু বাহিত মশা যেহেতু বেশি, সুতরাং ডেঙ্গু জ্বরে আক্রান্ত সময়টাও বেশি হয়ে গেছে। এবারে ধরনটা একটু ডিফারেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি, ডেঙ্গু কিন্তু কয়েক রকমের আছে। ক্লাসিক্যাল যেটা বলি আমরা, সেটা একটু মাইল্ড, খুব সিরিয়াস যে হয় তা না। ডেঙ্গু হিমোরেজিক ফিভার যেটা হয়, এইটা কিন্তু সিরিয়াস, এবং সেখান থেকে ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, তার ফলে কিন্তু রোগী মারা যায়। এবার যেহেতু কয়েকজন রোগী মারা গেছে, আক্রান্তের সংখ্যাও অনেক, 11 জন রোগী বা 12 জন রোগী মারা গেছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করছে আর কি। এবং সেটাই স্বাভাবিক। আসলে 12 জন যখন মারা যায়, আপনার পাশের ঘরে যখন একজন আক্রান্ত থাকে, তখন হয়তো একজন সাধারণ মানুষের পক্ষে উদ্বেগ কিংবা আতঙ্কিত হওয়াটাই এটা সত্য। কিন্তু আসলে সত্যটা হলো, যদিও এবার একটু বেশি মারা গেছে, ওভারঅল ডেথ রেট সারা পৃথিবীতে কিন্তু অনেক জায়গায় একই রকমের হয়, 5%, 10% এরকম কিন্তু হয়। তা আমার মনে হয় যে আমাদের দেশে এতটা কিন্তু না। যদি পার্সেন্টেজ হিসাব করেন, এত আক্রান্তের মধ্যে যদি মারা যায়, দেখবেন যে আসলে 1%-ও কিন্তু হয় নাই, খুব কম কিন্তু মারা গেছে। সুতরাং এতটা ভয়ঙ্কর কিন্তু না, বরং ডেঙ্গুর চেয়ে আরও অন্যান্য রোগ ভয়ঙ্কর আছে। প্রায়ই রোগী দেখেন হার্টের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে না,
স্ট্রোক হচ্ছে না, ক্যান্সার হচ্ছে না, এরকম সিরিয়াস আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি, সেই হিসেবে ডেঙ্গু জ্বরের মৃত্যুর হার কিন্তু এতটা বেশি না। সুতরাং আমি বলবো যে এটা এত ভয়ঙ্কর না, এটা নিয়ে এত চিন্তা ভাবনা বা টেনশনের কোনো কাজ নাই, এটা সত্য। কিন্তু তাই বলে এই সময়টাতে যেহেতু ডেঙ্গু বেশি হচ্ছে, তাই বলে কেউ যেন রিল্যাক্টেড না থাকেন যে জ্বর হলো ঘরে বসে থাকবেন, কিছুই করবেন না, এটা কিন্তু ঠিক না। এবং যেমন ধরেন এবার তো 11-12 জন যে মারা গেল, আমার ধারণা যে তারা সবাইকে তো আমি দেখে আমার একটা রোগী মারা গেছে, তারা কিন্তু মনে করছে জ্বর 4-5 দিন কি আর করবো, ঘরে কিন্তু তারা বসে রয়েছে, না নিজেরা কোনো পরীক্ষা নিরীক্ষার চেষ্টা করছে, না কোনো ডাক্তারকে কনসাল্ট করছে। যাতে যখন সিরিয়াস হয়ে গেছে, যেটা বললাম আমি ডেঙ্গু শক সিনড্রোম, এই স্টেজে গেলে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। যেমন আমি যে রোগীটা দেখলাম, রোগীটা সকালে আসলো, দেখলাম সিরিয়াস, তারপরে তাকে আইসিইউ পাঠানো হলো, তারপরে ট্রিটমেন্ট কিন্তু করার তেমন সুযোগও পায় নাই, সে কিন্তু মারাই গেল আর কি, সে ডেঙ্গু শক সিনড্রোমে ছিল আর কি। এবং ভয়ঙ্কর আসলে সেই ক্ষেত্রে যে আপনার যদি কিডনি সমস্যা থাকে কিংবা আপনার ক্যান্সার থাকে, আপনি আসলে প্রস্তুত থাকার একটা বিষয় থাকে, কিন্তু যখন সামান্য জ্বরে আপনি মারা যাবেন সেখানে আসলে আতঙ্কিত হওয়ার অনেক বিষয় থাকে। সেই জন্যই বলছি যে এখন যেহেতু ডেঙ্গুর মৌসুম, ডেঙ্গু তো প্রচুর হচ্ছে, আমি জনগণকেও অনেক সময় বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়াও তো আমি জনগণকে সাজেশন দিছি, ডেঙ্গু হচ্ছে জ্বরে আক্রান্ত হলে কেউ জাস্ট রিল্যাক্টেন্টলি একেবারে হেলায় হেলায় ঘরে বসে থাকেন না। অন্তত 4-5 দিনে যদি জ্বরটা নাই কমে বা কমলেও অন্তত ব্লাড কাউন্টটা সিম্পল করা যায়, একটা সিবিসি প্লেটলেট করতে পারেন, একটু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে পারেন, তাহলে কিন্তু ডায়াগনোসিসটা খুব ইজি হয়। ডায়াগনোসিস ইজি হলে ট্রিটমেন্টটা শুরু করতে পারেন, তাহলে কিন্তু এই যে ভয়ঙ্কর যেটা বললেন এইটা কিন্তু অ্যাভয়েড করা যেতে পারে। শক সিনড্রোমের কথা বলছিলেন, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলেন। ডেঙ্গু শক সিনড্রোম বলে যেটা আমি মেন করলাম, ডেঙ্গু একটা টাইপ আছে, তাকে বলে ডেঙ্গু হিমোরেজিক ফিভার। নর্মালি যে কোনো ডেঙ্গু জ্বরের রোগী 4-5 দিন জ্বর থাকে, 4-5 দিনের পথে কিন্তু কিছু না করলেও জ্বর চলে যাবে, গায়ে র্যাশ হতে পারে কারো কারো। এবার এই র্যাশের সংখ্যা আমরা র্যাশ হলে কিন্তু কম পাচ্ছি, তো 4-5 ওই সময় রক্তের প্লেটলেট কমে যায়। প্লেটলেট কমলে তার রক্তক্ষরণের ঝুঁকি থাকে যে কোনোভাবে, নাকে রক্ত, দাঁতের গোড়ায় ব্রাশ করতে গিয়ে রক্ত আসতে পারে, বমির সাথে পায়খানার সঙ্গে। মেয়েদের বেলায় আমরা বলি যে তার পিরিয়ড হয়তো স্টার্ট হয়েছে, এটা আর কমছে না, অথবা টাইম হয় নাই আবার পিরিয়ড শুরু, এরকম ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে তার ধরে নেব তার ডেঙ্গু হিমোরেজিক ফিভার সম্ভাবনা খুব বেশি। তো বাইরে যেগুলো ব্লিডিং সেগুলো তো দেখা যায়, ইন্টারনাল ব্লিডিংগুলো তো দেখা যায় না। হয়তো দেখা যায় ইন্টারনাল ফ্লুইড লিকেজ হয়, ওই দেখা গেল তার প্রেশার কমে গেলো, পালস পাওয়া যাচ্ছে না, কিডনি ফেলিওর হচ্ছে, এই স্টেজটাকেই বলে ডেঙ্গু শক সিনড্রোম। তার মানে তার অর্গান কিন্তু সব ফেলিওর হয়ে যাচ্ছে, হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে, লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, ব্রেন ফেলিওর, এবং এতগুলো মাল্টি অর্গান ফেলিওর হলে রোগীকে বাঁচানো কিন্তু আসলে খুব কঠিন হয়ে যায়। এবং এইটাই ডেঙ্গুর সিরিয়াস স্টেজ, সবার ক্ষেত্রে যেটা তা না, রেয়ারলি হয়, কিন্তু হইলে তো খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। সেটাকে আপনি ভয়ঙ্কর বলতে পারেন, সবার কিন্তু এটা ভয়ঙ্কর হয় না আসলে, সেটাই মেন করছি আমি আসলে। খান মোহাম্মদ বিলাল, আপনার কাছে জানতে চাই, সেটি হলো যে আসলে নগরবাসীর সব আস্থার জায়গা কিন্তু আপনাদের কাছে, এবং সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ থাকে কিংবা কোনো সমস্যা থাকে সেটিও আপনাদেরকে ফেস করতে হয়। এই মশা নিয়ে যে সামান্য একটি মশা, অনেকে হয়তো বিষয়টিকে ইগনোর করে যায়, কিন্তু সেটির কারণে আবার মানুষ মারাও যাচ্ছেন। এই বছর 12 জন এর মধ্যেই মারা গিয়েছেন। আপনারা নগরবাসী খুব একটা আশ্বস্ত হতে পারছেন না সিটি কর্পোরেশনের কাছ থেকে, আপনারা কি বলবেন? ধন্যবাদ। আসলে মশা একটা ক্ষুদ্র প্রাণী, কিন্তু এই ক্ষুদ্র প্রাণীটিকে কিন্তু এই মানুষকে সাংঘাতিকভাবে ভাবিয়ে তুলেছে, এবং সেটা প্রাচীনকাল থেকেই। আমরা যদি সেই অ্যারিস্টটল বা প্লেটোর সময়ও দেখি, তখন থেকেই কিন্তু এটার একটা ভাবনার বিষয়, এবং এটা সারা বিশ্বেই এটা কম বেশি রয়েছে। তো আমাদের মতো দেশে, এই ধরনের দেশ বা পার্শ্ববর্তী ভারতের কথা যদি বলি, এখানে কিন্তু সাংঘাতিকভাবে এটা ভাবিয়ে তোলে। তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু এটার ব্যাপারে গত বছর থেকে আমরা তৎপর ছিলাম। যেমন গত বছরে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব ছিল, সেটার ব্যাপারে আমরা আগের থেকে আমাদের প্রিকশন ছিল যে এই বছরে এ ধরনের মশাবাহিত রোগ আসতে পারে, সম্ভাবনা রয়েছে। সেজন্য কিন্তু আমরা আমাদের নভেম্বর থেকে, গত 17 সনের নভেম্বর থেকে আমরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছি, এবং আমরা আমাদের 5টি ওয়ার্ড জোন রয়েছে। আমরা 5টি জোনের সমস্ত ম্যান পাওয়ার একটি জোনে এসে আমরা সারা দিন ব্যাপী ক্রাশ প্রোগ্রাম করেছি। এবং যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, যেটি ডক্টর আবদুল্লাহ সাহেব বলছিলেন, যে এডিস মশা আসলে ময়লা পানিতে জন্মায় না, এটি স্বচ্ছ পানিতে জন্মে, এবং এটিকে একটু পশ মশাই বলা হয়।
এবং এটি আসলে ময়লা আবর্জনার ভিতরে খুব একটা যায় না, যেখানে বৃষ্টি হয় আবার রোদ হয় এবং এই স্বচ্ছ পানি জমার একটা সুযোগ পায় ৩-৪ দিন, স্বাভাবিক কারণে ওই মশাটি সেখানে জন্মে। এবং আমরা বছরের প্রথম থেকেই এই এডিস মশা রয়েছে কিনা সেজন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, আমাদের যেমন ৫৭টি ওয়ার্ড রয়েছে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের ৮ সদস্য বিশিষ্ট একটা টিম করে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি বাড়িতে পৌঁছানোর জন্য। প্রাথমিকভাবে আমরা প্রায় ২০,০০০ বাড়িতে আমরা এই তথ্য সংগ্রহ করেছি এবং যেখানে আমরা এই ধরনের এডিস মশার লার্ভা পেয়েছি সেটা সাথে সাথে সেটা ধ্বংস করা হয়েছে এবং সেখানে আমরা লিফলেট, মাইকিং, প্রচারণা বিভিন্নভাবে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করেছি এবং বলেছি যে এইভাবে কিন্তু এডিস মশা জন্মাতে পারে। যেমন আমাদের ওই সময়ে আমাদের যে দল তারা কাজ করেছে ৮ সদস্য বিশিষ্ট, সেখানে আমরা ২-৩ জন ভলেন্টিয়ারও নিয়েছি স্থানীয়ভাবে। তারা যেমন আমাদের ১ নম্বর জোন, যেটাকে আমরা বলি ধানমন্ডি, কাঁঠালবাগান, এই এরিয়াটি, গ্রিন রোড, এখানেই কিন্তু এই মশার জীবাণুবাহী মশাটি এডিস মশা আমরা বেশি পেয়েছি। অন্য যেমন আমাদের পুরান ঢাকা আরও ৪টি জোন রয়েছে, সেখানে কিন্তু আমরা সে পরিমাণ পাইনি, প্রায় 33% মতো আমরা এই ১ নম্বর জোনে পেয়েছি। তো তার মানে হচ্ছে যে এই সমস্ত মশা আসলে ভালো জায়গায়, ভালো আঙিনায়, ফুলের টব, বাড়ির ছাদে, তারপরে বিভিন্ন রকম কৌটা, যেখানে পানি জমার একটু সুযোগ পাচ্ছে, এমন আমরা লক্ষ্য করেছি ধানমন্ডির অনেক বাড়িতে জানালার কার্নিশে পানি জমে আছে। হয়তো বাড়িতে যারা থাকেন তারা খেয়ালও করেননি ওই বাড়িতে সুন্দর স্বচ্ছ পানি জমেছে এবং সেখানেই হয়তো এডিস মশা চলে এসেছে। এইভাবে আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়েছি এবং আমরা এডিস মশা ধ্বংস করার চেষ্টা করেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে যেহেতু ১ নম্বর জোনে এটা আমরা বেশি পাচ্ছি, অন্য জায়গায় হয়তো ২% বা ৩% রয়েছে, আমরা এই ১ নম্বর জোন ধানমন্ডি এবং এই কাঁঠালবাগান এরিয়াতে আমরা আবার এই ৮ সদস্য বিশিষ্ট যে আমাদের টিম ছিল এই ৫৭ ওয়ার্ডের প্রত্যেককে আবার আমরা এই ১ নম্বর জোনে আমরা নিয়োগ করি এবং আমরা প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি। তো সব বাড়িতে তো গত বছরের কথা বলছেন না, এই বছরে সেই ক্ষেত্রে আসলে বাড়লো কেন? প্রশ্নটা এসে যায় যে অনেক উদ্যোগের কথা আপনারা বলছেন, সেই উদ্যোগগুলোর প্রেক্ষিতে অন্য বছরগুলোর তুলনায় এই বছর কমে যাওয়ার কথা ছিল না। এই বছরে যেমন বৃষ্টি হচ্ছে, অবস্থায় আছে, বৃষ্টি হচ্ছে, বাড়ার তো নানা রকম কারণ রয়েছে। বৃষ্টি হচ্ছে, পানি জমার সুযোগই যখন পাবে তখনই কিন্তু বাড়বে। আসলে আমাদের যে মশক কর্মীরা তারা তো আর প্রত্যেকটা বাড়িতে ঢুকতে পারেন না এবং এডিস মশা আসলে লার্ভা ধ্বংস করতে হবে, সেটা কিন্তু বিকালবেলায় যে ফগিং হয় সেটি আসলে প্রয়োগ করে খুব বেশি কাজ হয় না। সেই কারণে এই আমাদের যারা কর্মীরা থাকে তারা আসলে বাইরে দিয়ে এই কাজগুলো করেন, প্রত্যেকটা বাড়ির মধ্যে যাওয়া তো সম্ভব না। বাড়ি যেখানে পানি জমার সুযোগ পাচ্ছে সেই জায়গাতেই কিন্তু এই মশাটি হচ্ছে। তো আমাদের কর্মীদের সব জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছেন, আমরা যতটুকুন পাচ্ছি সেটা কাভার করছি। তো স্বাভাবিক কারণে হয়তো যেসব বাড়িতে মশা জন্মানোর সুযোগ পেয়ে যাচ্ছে সেখানে জন্মে যাচ্ছে এবং এটা খুব দ্রুততার সহিত চলে আসছে। তো পরবর্তীতে আমরা এই ১ নম্বর জোনে করেছি এবং আমরা আবার গত এই ৩ তারিখ এই মাসে ৩রা সেপ্টেম্বর আবার আমরা এই ৫৭টা ওয়ার্ডে আমাদের ৫৭টা টিম এখনও কাজ করছে, আমাদের ১৫ দিন ব্যাপী এই কাজগুলো চলছে। এটা হচ্ছে যে আমাদের একদিকে হলো যে এডিস মশার প্রজনন স্তনগুলো ধ্বংস করা, সেই সাথে ওই বাড়ির বা নাগরিকদেরকে আমরা সচেতন করা লিফলেটের মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে যে এখানে আপনার জমতে পারে মশার প্রজনন স্থান, এখানে হতে পারে, আপনারা এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আর পাশাপাশি আমাদের যে মশক কর্মীরা রয়েছে, আমাদের সকালবেলা লার্ভিসাইড করা হয় এবং বিকালবেলায় ফগিং করা হয়, সেই কার্যগুলো তো আমাদের রেগুলারই চলতে থাকে। পাশাপাশি আমরা এই বছর যেমন মার্চ মাসে আমরা যে কাজটি করেছি যে সকল নাগরিককে সচেতন করা, যেমন আমরা সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে এনে এই বিষয়টি বলেছি, সচেতনতার সেই বিষয়গুলো আপনার কাছে শুনবো এরপর যখন ফিরবো। তৌফিক মারুফ, আপনার কাছে জানতে চাই, সেটা হলো সিটি কর্পোরেশনের মেয়র বলছেন এখনো পরিস্থিতি উদ্বেগজনক নয়। আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কি আসলে সাধারণ মানুষের দিক থেকে যদি চিন্তা করেন, হয়তো ডাক্তার ABM আব্দুল্লাহ তিনি বলবেন উদ্বেগজনক নয়, কারণ তিনি চিকিৎসক, তিনি জানেন কিভাবে বিষয়টি মোকাবেলা করতে হয়, কিন্তু একজন সাধারণ মানুষ, দেশের একজন সাধারণ মানুষ, তার জন্য এটি উদ্বেগজনক কিনা? ধন্যবাদ। আমাদের প্রফেসর আব্দুল্লাহ সাহেব
উনি দেশের মেডিসিনের চিকিৎসকদের একেবারে শীর্ষ পর্যায়ের একজন মানুষ, এবং আমরাও ওনার উপরেই ভরসা করি আর কি, মেইনলি অ্যাজ এ রিসার্চ পারসন হিসাবে। এই স্পেশালি চিকুনগুনিয়া বলি, ডেঙ্গি বলি, এই সব ক্ষেত্রে। তো এখন কথা হচ্ছে যে উদ্বেগের তো আসলে আপেক্ষিকতা আছে, তাই না? এখন ক্যান্সার কিংবা কিডনি ফেলিওর, অথবা আমরা যদি ডায়াবেটিসের কথা বলি কিংবা হার্ট ফেলিওর কথা বলি, এটা তো রেশিওর আসলে অনেক বেশি, এটি অস্বীকার করার কোনো উপায় নেই। সেই তুলনায় ডেঙ্গুতে যে মারা যারা গেছে, এটি শব্দটা যদি আমি নগণ্য বলি, নগণ্য, বাট শব্দ দিয়ে মানে সংখ্যা দিয়ে চিন্তা করলে হবে না। পেনিকটা মানুষের মধ্যে বেশি এই কারণে যে আপনি যেটি শুরু করেছিলেন যে জ্বরকে আমরা মানে খুব সাধারণ একটা রোগের উপসর্গ হিসেবে মনে করি, যে জ্বর এটা সেরে যাবে, একটু প্যারাসিটামল খেলাম বা একটু ওই চা গরম খেলাম ইত্যাদি সেরে যাবে। কিন্তু যখন এই জ্বরের কারণে মানুষের প্রাণহানি ঘটে, তখন অবশ্যই সেটি একজনের মৃত্যু হোক কিংবা 10 জনের হোক বা 10,000 জনের হোক, এক হিসেবে সেম। কারণ আমরা তো চাই না যে একজন মানুষও একটি সমস্যার মুখে বা রোগের মুখে মারা যাক, যেহেতু সেটি আমরা চাই না। সুতরাং যেই পরিবারে যখন এই ধরনের রোগের সিমটম থেকে কোনো মানুষের মৃত্যু হয়, তখন সেটি তার জন্য ভয়ঙ্করই। আপনাদের যে শিরোনামটি দিয়েছেন সেখানে একটি প্রশ্নবোধক দিয়েছেন, অর্থাৎ ভয়ঙ্কর কিনা এরকম একটি বিষয়। তো ভয়ঙ্করের এখন আমি যদি জায়গাটা একটু বলি, আমাদের বিলাল সাহেব যে জিনিসটি বলেছেন, ওনার কথায় খুব চমৎকার একটি প্রসঙ্গ চলে আসছে, যে এডিস মশাটি বা ডেঙ্গু রোগটি মেইনলি একটু পশ বা অভিজাত আর কি রোগ হিসেবেই বলা যায়, যেহেতু এই মশাটি হচ্ছে অভিজাত শ্রেণীর মশা, অভিজাত এলাকায় থাকে, অভিজাত মানুষের কাছে থাকে, বড় লোকের বাড়িতে থাকে মেইনলি। এখন পর্যন্ত যে কজন মানুষ মারা গেছেন তাদের মধ্যে একজন বা দুজন বাদে বাকি সবাই মোটামুটি উচ্চবিত্ত শ্রেণীরই বলা যায়, এবং তারা কিন্তু ম্যাক্সিমামই আবার চিকিৎসার জন্য গিয়েছিলেন প্রাইভেট হসপিটালগুলোতে। যে কজন মারা গেছেন একজন না দুজন বাদে বাকি সব প্রাইভেট হসপিটালে। এখন কথাগুলো আমি এই কারণে বললাম যে আমরা সাধারণত ধরে নিই যারা একটু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ, যদি শুধু ধানমন্ডি নয়, যেমন স্বাস্থ্য অধিদপ্তরেরই একটি সার্ভেতে গত মাসেই তারা এটাই রিলিজ করেছে যে 2 সিটি কর্পোরেশনের 67টি এলাকা অধিকতর ঝুঁকিপূর্ণ এই ডেঙ্গুর জন্য, অর্থাৎ সেখানে এডিস মশার প্রজনন বান্ধব পরিবেশ। এই এলাকাগুলো কোথায়? এলাকাগুলো যেমন ধানমন্ডি আছে, উত্তরা আছে, গুলশান বনানী আছে, বাড়িধারা আছে, অর্থাৎ সব কিন্তু পশ এরিয়া, চিন্তা করবেন। তো এই এলাকার মানুষগুলোর আমরা ধরেই নিই তারা সচেতন, অধিকতর সচেতন, এবং সেই অধিকতর সচেতন মানুষরাই যদি আবার অধিকতর ঝুঁকির মুখে নিজেদের বাড়িঘরকে রেখে দিয়ে মৃত্যুর পথ তৈরি করেন, এটি আসলে দুঃখজনক। এখন অ্যাওয়ারনেসের কথা আপনি যেটা বললেন, যে অ্যাওয়ারনেস তো মানুষের মধ্যে থাকে, কিন্তু আমি সচেতন থাকলাম তারপরেও সতর্ক থাকলাম না, বিষয় কিন্তু আমি জানলাম। একজন দর্শক আছে, আমি টেলিফোনটি নিয়ে আপনার কাছে ফিরবো। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আমি মোহাম্মদ রমজান আলী, খাগড়াছড়ি পানছড়ি থেকে বলছিলাম। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হলো, আমি যে এলাকা থেকে কথা বলতেছি, পার্বত্য এলাকা, এটা অত্যন্ত অনুন্নত এলাকা। সম্মানিত আলোচক বিন্দু, ওনারা কোনো সময় পার্বত্য এলাকায় এসেছেন কিনা আমি জানি না। এখানে আজকে থেকে 10-15 বছর আগে বেশি বেশি ম্যালেরিয়া হতো, এবং উপজেলা হাসপাতালে ডাক্তার সাহেবরা এসে তো না। তারপরেও আল্লাহ রহমতে এখানে কর্তৃপক্ষের যথাযথ চেষ্টায় আমরা ম্যালেরিয়া থেকে অনেক মুক্ত। আমার প্রশ্ন হলো, ঢাকা শহর তো অনেক ডাক্তার সাহেবরা আছে এবং উন্নত এলাকা, তাহলে এখানে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই রোগটা থেকে, এই জ্বরটা থেকে কেন রেহাই পাচ্ছে না মানুষ? এই দুর্বলতা কার? আমি কিন্তু জানতে চাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। আমরা সবাই আমরা পার্বত্য অঞ্চলে গিয়েছি, তিনি জানতে চাইছিলেন। দর্শক যেখানে শেষ করেছেন, আমি কিন্তু ওই জায়গাটি আমি বলেছি যে আমরা সচেতন কিন্তু সতর্ক না, অর্থাৎ এই রোগে আক্রান্ত হওয়ার পরেও কিন্তু অনেকে সতর্ক না। যেটি প্রফেসর আব্দুল্লাহ যেটি বললেন যে হয়তো জ্বর হলো কিন্তু আমি বিষয়টিকে এড়িয়ে গেলাম, এড়িয়ে গিয়ে মৃত্যুর মুখে যদি পড়ে যাই, সেই সচেতনতা বা আমার সেই শিক্ষা, সেই আভিজাত্যের কোনো আসলে মানে হয় না। তো আমি ওই জায়গাটায় বলবো যে শুধু সচেতনতা না, এইটার যে ভয়ানক
একটি ব্যাপারও আছে, কারণ এবার হয়তো আপনার পরবর্তী প্রসঙ্গেই আসবে যে এবার কিন্তু এই ডেঙ্গুর ধরনটা অন্যবারের চেয়ে এবার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জ এবং ঝুঁকিপূর্ণ অবস্থা বেশি। যেমন হঠাৎ করে 2-3 দিনের জ্বরেও মারা গেছে, যারা মারা গেছে এর মধ্যে মাত্র 2-3 জনের জ্বরেও কিন্তু মারা গেছে। পরীক্ষা নিরীক্ষার জায়গাগুলোতে একটা জটিলতা তৈরি হয়েছে আছে, এখন এটিও অনেকে ক্লিয়ার না। পাশাপাশি আরেকটি জিনিস হচ্ছে, যেমন স্বাস্থ্য অধিদপ্তর যে কাজগুলো করেছিল তার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর এবার উদ্বিগ্ন বেশি, আমি মনে করি উদ্বিগ্ন হচ্ছে চিকিৎসার প্রক্রিয়াটি নিয়ে। আজকে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরে একটি বৈঠক গেছে, সভা গেছে, যে সভাটি গেছে শুধুমাত্র এই চিকিৎসা কেন্দ্রিক, এবং সেখানে শুধু ডেঙ্গু না ম্যালেরিয়াও দুইটির চিকিৎসা, যেখানে আইসিইউর ম্যানেজমেন্টটা নিয়ে, যে ডেঙ্গুতে আক্রান্ত বা ম্যালেরিয়া আক্রান্ত যারা যখন একদম সিভিয়ার পর্যায়ে চলে যায়, হ্যামোরেজিক পর্যায়ে চলে যায়, তাদের চিকিৎসার ব্যবস্থাপনাটা কী হবে এটি কিন্তু অনেকে বুঝতে পারেন না। আবার এইটার মধ্যে টাইপিংয়ের ব্যাপার আছে, যেটি হয়তো স্যার আর বলবেন ভালো করে, যে এই চিকিৎসা ব্যবস্থাপনাটা যদি প্রপারলি না বোঝা যায় এবং প্রপারলি যদি হ্যান্ডেল না করা যায়, রোগী হাসপাতালে গেলেও কিন্তু তার মৃত্যু ঝুঁকিটা থাকে। এবং এই জন্যই স্বাস্থ্য অধিদপ্তর আজকে ঢাকার সবগুলো হাসপাতালে, মানে সবাই হয়তো জানি কিন্তু ম্যাক্সিমাম হাসপাতালের যারা আইসিইউ পরিচালনা করেন, সেই হেড অফ আইসিইউ তাদেরকে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আজকে বৈঠক করে তাদেরকে সতর্ক করেছে এবং তাদেরকে বিভিন্নভাবে কিছু গাইডলাইনও দিয়েছে যে এইভাবে চিকিৎসাগুলো করা যায়। তো আমি মনে করি যে এই ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাটিকে খুবই গুরুত্ব দেওয়া উচিত আক্রান্তদের জন্য, কারণ 4টি টাইপ আছে, যে স্যারোটাইপ বলেন ওনারা, সেই 4টি স্যারোটাইপের মধ্যে এটি খুব একটা হয়তো ঝুঁকিপূর্ণ না, কিন্তু পরের 3টাই খুবই ঝুঁকিপূর্ণ পর্যায়ক্রমে। অন্যদিক দিয়ে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন আগে শুনতাম, গতবার তো চিকুনগুনিয়ার ইয়েটা ছিল, এর আগের বার শুনতাম যে ডেঙ্গু 4টা টাইপের যদি একবার এক টাইপ হলে সেটা আর হয় না। এবার এমনও আমরা শুনেছি, এই বিষয়টি আমি আসলে ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাইবো, যে আমরা আগে এই কথা শুনেছি চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গু একবার হলে পরের বার সেই রোগী এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না, আসলে বিষয়টা কি? ধন্যবাদ। আচ্ছা, ওই আগের যে এক ভদ্রলোক যে দর্শক একটি প্রশ্ন করেছিলেন, ওটা একটু জবাব দেওয়া দরকার। যেমন উনি বললেন যে ঢাকা শহরে এত ডাক্তার হলো কেন, আসলে তো প্রশ্ন জাগতেই পারে, ভালো প্রশ্নই করলেন, সুন্দর প্রশ্ন। প্রথম কথা, এটা তো ডেঙ্গুর মশাটা, মানে এডিস যে মশা, এইটা তো মানে কি বলবো, এটাকে ভদ্র মশা, খুব বড় বড় সুন্দর ঘর বাড়িতে এটা বাস করে। যেমন বেলাল ভাই যে কথাটা বললেন, তারা বাইরে কিন্তু মশা মারতেছেন, এইটা তো মেজরিটি অফ দ্য কেস এগুলি ইউজলেস, এগুলি ডেঙ্গু মশা খুব একটা মরে না, যেগুলো যে কিউলেক্স আদার মশাগুলো মরে, এগুলি কিন্তু আমরা আমাদের ঘরে পালি। ঢাকা শহরে মাল্টি স্টোরেড বিল্ডিং, 20 তলা বিল্ডিং, এই ঘরে কি সিটি কর্পোরেশন লোকজন ঢুকতে দেবেন? আপনি কেউ ঢুকে বা ঢুকতে পারবে না, ঢুকে কেউ এক একটা বিল্ডিং, এক একটা জায়গায় 50টা ফ্ল্যাট, এত তো লোক বলো নাই, আর প্রত্যেক ঘরে ঘরে গিয়ে তা তো স্পেক করে না। এটার দায়িত্ব কিন্তু আমাকে নিতে হবে। জনগণ যদি সচেতন না হয়, যার যার ঘর বাড়ি যদি নিজেরা পরিষ্কার না করে, শুধু সিটি কর্পোরেশন কিন্তু দোষ দিয়ে লাভ হবে না, তারা এটা করতে পারবে না। তারা ঘরের আশেপাশে হয়তো করে আসলো, আমার ঘরে তো 17 তলা বিল্ডিং, ওখানে কে যাবে? কেউ তো যাচ্ছে না। আমার ঘরে মশা কিন্তু আমি পালতেছি, ফ্রিজের নিচে বলেন, এসির নিচে বলেন, ফুলের টব বলেন, ইভেন গাড়ির যে পার্কিং নিচে এখানে বলেন, এগুলো তো জমা পানি থাকলেই কিন্তু এডিস মশার ডিম পাড়ার সুযোগ পায়। আজকাল তো আবার ছাদের উপরে বাগান বাড়ি শুরু করছে অনেকেই, এটা তো সত্য, এটা আমি খারাপ বলছি না। বাগান করে, কত ফলমূলের গাছ চাষ করে, সেখানে তো ফুলের কিন্তু মানে টপ থাকে, সেখানে তো পানি দেওয়া হয়। ওই পানি যদি 4-5 দিনের বেশি যদি চেঞ্জ না করেন, ওর মধ্যে কিন্তু প্রচুর এডিস মশার প্রজনন ক্ষেত্র, এটা মশা তৈরি হচ্ছে আর কি। সুতরাং এটা বাইরে কিন্তু খুব অল্প হচ্ছে, বরং এটা ডোমেস্টিক মশা, ঘরের মধ্যে কিন্তু এর প্রোডাকশনটা বেশি হয়। সুতরাং আমাদেরকে কিন্তু আগে সচেতন হইতেই হবে, জনগণকে, সবাইকে। যদি না করি তাহলে একা সিটি কর্পোরেশন যদি নিজেরা যতই ক্রাশ প্রোগ্রাম করুক, এটা কিন্তু সাকসেসফুল হবে না আর কি। সেই জন্য এবার এডিস মশার প্রকোপটা একটু বেশি হয়ে গেছে। আরেকটা উনি যেন প্রশ্ন করলেন যে এত ডাক্তার থাকতে এত হইলো কেন, এটা ডাক্তারদের রোল তো বেশি নাই। রুগী হলে আমি না চিকিৎসা করতে পারবো, আসলে যেন না হয়, এইটা যেন প্রিভেনশনটাই তো দরকার বেশি। রুগী হয়ে সারলে তো মুশকিল, সেগুলো তো আমি চিকিৎসা করছি, কিন্তু প্রিভেনশন মেজারটা এটা আর একটু জোরে সোরে আমাদের করতে হবে। জনগণকেও সচেতন হবে, নিজের ঘর বাড়ি নিজেকে পরিষ্কার রাখতে হবে। তারপর সিটি কর্পোরেশন তো একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে এটা করতেই হবে।
স্যার সেক্ষেত্রে তৌফিক মারুফ যেটি বলছিলেন যে ডেঙ্গুর ধরন পাল্টেছে, সেই ধরনটা তো আসলে আমি কিংবা একজন সাধারণ মানুষ বুঝতে পারবে না, সেক্ষেত্রে চিকিৎসকদের মূল দায়িত্ব নিতে হবে। আমরা যে টিপিক্যাল ডেঙ্গু জ্বর বলি, জ্বর উঠে হাই টেম্পারেচার 104-105 হয়ে যায়, মাথা ব্যথা, শরীর ব্যথা, পিঠ ব্যথা, হাড়ে ব্যথা, প্রচন্ড ব্যথা হয়। এটাকে আরেকটা না, মানে এমন ব্যথা হয় রোগীর হাড় ভেঙে যাচ্ছে, হাড়গুলো ভেঙে যায়, এটাকে বলে ব্রেক বোন ফিভার। এত সিরিয়াস হয়ে যায়, রোগী বলে যে আমাকে হাতুড়ি দিয়ে পিটালে যেরকম এরকম হচ্ছে। এগুলো টিপিক্যাল কেস। 4 দিন 5 দিন পরে রোগীর গায়ে র্যাশ হয়, জ্বর চলে যায়, র্যাশ হয়, তখন এই প্লেটলেট ফল করা শুরু করে এবং সেখানে ব্লিডিংয়ের ঝুঁকি থাকে বা হিমোরেজিক যেটাকে আমরা বলি, আগেও বলে আসলাম, এটার ঝুঁকি থাকে, টিপিক্যাল কেস। এবার একটু ধরন বদলেছে, এইটাই বলতে চাচ্ছি। অনেকে দেখা যায় তো হাই টেম্পারেচার হয় না, 104-105 হয় না, অল্প অল্প জ্বর থাকে, সেই জন্য অনেকে যে রিল্যাক্টেন্ট থাকে বা অত কেয়ার নেয় না, এইটুকু জ্বর আর কি করব, এই একটা ঝামেলা হচ্ছে। এমনকি 2-1 দিনের মধ্যেই কিছু রোগী আমরা পাইছি যে 2-3 দিনের মধ্যে কিন্তু প্লেটলেট কমে যাচ্ছে আর কি, করে তার ব্লিডিং শুরু হয়ে গেছে। রুগী হয়তো অ্যাওয়ারই না, রুগী ওই যেটা বলে আসলাম যে সামান্য এইটুকু জ্বর, কে আর পাত্তা দেয়, এটা তো হতেই পারে। এই থেকেই বলে ধরন পাল্টানো টিপিক্যাল, কিন্তু নর্মাল যে হওয়ার কথা আমরা অনেক কেস কিন্তু পাচ্ছি না, বিশেষ করে ডেঙ্গু হিমোরেজিক ফিভারে। এটাকেই ধর আমরা, তার জন্য জনগণের একটা প্রবলেম হচ্ছে, মানে সামান্য সেক্ষেত্রে জ্বর। অনেকটা অসহায়, আমি ঠিক জানি না আমার ডেঙ্গু হয়েছে কিনা, এজন্যই বলছি, আমি শুরুতে এজন্যই বলে আসছি যে যেহেতু এটা ডেঙ্গুর মৌসুম, সামান্য জ্বর হলেও কেউ এটাকে মানে খুব হালকা ভাবে নেবেন না। আপনাদেরকে সচেতন হতেই হবে। অন্তত 4-5 দিন সিম্পল একটা ব্লাড কাউন্ট করা যায়, সিবিসি প্লেটলেট করলে কিন্তু ডায়াগনোসটা ইজি হবে। অন্তত ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন। জনগণের জন্য আমি যেটা আগেও বলে আসছি বিভিন্ন মিডিয়াতে, যে আপনার এই সময়টাতে যে কারো যদি জ্বর হয় সামান্যতমই হোক, আপনারা কিন্তু হেলা এটা ঘরে বসে থাকেন না আর কি, তাহলে ডায়াগনোসটা মিস হতে পারে। যেহেতু ধরনটা বলতে যাচ্ছে, আপনার তো ডায়াগনোস হয়তো বুঝতে পারবেন না। যারা সচেতন, আমি এখনো অনেক রুগী পাই, রুগী কিন্তু এসেই বলে আমার কিন্তু ডেঙ্গু হয়েছে। রুগীরা কিন্তু অনেক রুগী কিন্তু সচেতন আছে, যারা একটু অসচেতন তাদের জন্য এই ঝামেলাগুলো কিন্তু হচ্ছে। তার মানে আতঙ্কের অনেক জায়গা আছে, শুধুমাত্র জ্বর মনে করে বসে থাকা ঠিক হবে না, এটাই আমি বুঝতে চাচ্ছি আর কি, যে আপনার কেউ কিন্তু অযথা বসে থেকে সময় না, যত সিম্পল জ্বরই হোক ডাক্তারকে কনসাল্ট করবেন। আর আরেকটা যে প্রশ্নটা আপনি করলেন, গতবার চিকুনগুনিয়া অনেক ছিল, এবার চিকুনগুনিয়া কিন্তু বলতে গেলে নাই। আমি তো একটা রোগী হয়তো দেখছি, কত ভয়াবহ, মানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের হয়ে গেছিল। এটা সম্বন্ধে একটু বলতে হয়। চিকুনগুনিয়া কিন্তু একটা ভাইরাস, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়। একবার আক্রান্ত হলে ইউজুয়ালি সেকেন্ড টাইম তার হয় না। সুবিধা ডেঙ্গুর প্রবলেমটা হলো, ডেঙ্গু 4 রকমের থাকে, ডেন 1, ডেন 2, ডেন 3, ডেন 4, 4 রকমের ভাইরাস। একটার দ্বারা আক্রান্ত হলে ওদের এগেনস্টে প্রোটেকশন হয়, আর গুলোর এগেনস্ট কিন্তু প্রোটেকশন হয় না। যে কোনো একজন মানুষের 4 বার ঝুঁকি থাকে, আশঙ্কা থাকে। এই একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম আরেকটা হতেই পারে। সেকেন্ড হলো, প্রথমবার যাদের হয় বা ডেন 1 দিয়ে ধরেন, এত সিরিয়াস হয় না, মাইল্ড অনেক কাছে। কিন্তু দ্বিতীয়বার বা তৃতীয়বার চতুর্থবার যদি হয়, এগুলো কিন্তু অনেক সময় সিরিয়াস হয়ে যায়। এটা একটা প্রবলেম। এবং এবারও যারা মারা গেছেন তাদের অনেকেরই দ্বিতীয়বার, সম্ভবত দ্বিতীয়বার বা তৃতীয়বার বা চতুর্থবার, তারা একবার কোনোভাবে আক্রান্ত হয়ে গেছেন। এবং আমরা সাধারণত সিম্পল ভাইরাস জ্বর যেগুলো বলি, ইনফ্লুয়েঞ্জা বলি তো আমরা, এগুলো কিন্তু অনেকগুলো ডেঙ্গু জ্বর থাকে। এগুলো 2-3 দিন ভুগে টুকে এমনি ভালো হয়ে যায়, হয়তো এগুলো অনেকগুলো ডেঙ্গু জ্বর ছিল। এবার যাদের আক্রান্ত হয়েছে, শিওরলি হয় সেকেন্ড টাইম, নয় থার্ড টাইম, নয় ফোর্থ টাইম। টেলিফোনে একজন দর্শক আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আতাউর রহমান বলছি ধানমন্ডি তহসিল থেকে। আমি তো ডাক্তার আব্দুল্লাহ স্যারের সাথে একটু কথা বলতে চেয়েছি। জি, তিনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটি করুন। ধানমন্ডি থেকে তিনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটি করুন। জি, ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার প্রশ্ন শুনছেন, আপনি কথা বলুন। জি, আমি ধানমন্ডি 10 থেকে বলছি। আমার এই যে বাসা আছে, এখানে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করণীয়? আপনাকে ধন্যবাদ। আমরা আসলে এটি আলোচনা করছি যে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা নিয়ে। আমি একটু আপনার কাছে জানতে চাই খান মোহাম্মদ বিলাল, সেটি হলো যে আমরা বলছি, আপনারা বলছেন অনেক উদ্যোগের কথা, কিন্তু দিন শেষে এটি সত্য যে এবার ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেশি, মৃতের সংখ্যা বেশি। সেক্ষেত্রে একেবারেই তো আসলে অসহায়ত্ব প্রকাশ করে বিষয়টি ছেড়ে দেওয়ার সুযোগ নেই যে আমরা হয়তো বাসা বাড়িতে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। আপনারা স্থানীয়ভাবে বলছিলেন যে ভলান্টিয়ারদেরকে সম্পৃক্ত করেছেন, কাউন্সিলর যারা রয়েছেন 57টি ওয়ার্ডের, তাদেরকে সম্পৃক্ত করে এলাকায় জনসচেতনতা তৈরি করা, সেই বিষয়গুলোতে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ আছে কিনা? সে বিষয়টি তো আমরা করেই যাচ্ছি, সরকারের তরফ থেকে আছে। আপনি প্রতিদিন
পত্রিকায় দেখবেন যে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্নভাবেই কিন্তু জনগণকে সচেতন করার জন্য বিজ্ঞাপন দিচ্ছে। বাংলাদেশ টেলিভিশনে এ ধরনের বিজ্ঞাপন হচ্ছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ ধরনের বিজ্ঞাপন দিয়েছি। আমরা এই যে কথাটি বললাম যে আমরা যুব রেড ক্রিসেন্টের যে সদস্যরা রয়েছে তাদেরকে আমরা 57টি ওয়ার্ডে আমরা নিয়োগ করেছি। এই মুহূর্তে তাদের প্রত্যেকটা ওয়ার্ডে তারা কাজ করছে এবং এই কাজের মাধ্যমে আমরা প্রত্যেকটা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু আসলে আমাদের যেমন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে হোল্ডিং আছে প্রায় 1,62,000। তো হোল্ডিং 1,62,000, তার মানে একটা হোল্ডিংয়ে তো 15-20টা বাড়িও থাকতে পারে। তো এই হিসাবে ধরলে প্রায় 12 লক্ষ থেকে 14 লক্ষ বাড়িঘর হয়ে যাবে। তো স্বাভাবিক কারণে এতগুলো নিয়ে যাওয়া তো খুবই কষ্টকর এবং সেটা আসলে সময় সাপেক্ষ এবং সেটা সম্ভবও নয়। তো সেই কারণে আসলে আমরা সিম্বলিকভাবেই প্রত্যেকটা রোডের কিছু কিছু বাড়িতে যাওয়ার চেষ্টা করেছি এবং ওই রাস্তার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, যারা একটু উদ্যোগী, যারা যুবক, তাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি যে তাদের বাড়ির আঙিনায়, ঘরে, বাইরে যেসব জায়গায় এই এডিস মশা জন্মানোর সম্ভাবনা থাকে তারা যেন এগুলেন নিজেরাই ধ্বংস করে। যেমন আমাদের এই সমস্ত দল তারা বিভিন্ন বাড়িতে গিয়ে, আপনি শুনলে আশ্চর্য হবেন যে আমাদের যে পানির রিজার্ভার রয়েছে তার মধ্যেও এ ধরনের লার্ভা পাওয়া গেছে। তো যে পানিটি আসলে আমরা হয়তো ব্যবহার করছি সেটা কিন্তু অনেকে আবার ওই পানি খাচ্ছেও, তো সেখানেও কিন্তু পাওয়া গেছে। তো স্বাভাবিক কারণে আমাদের এই বিষয়ের উপরে বেশি সচেতনতাই দরকার যে নিজেদের সাথেই যে এডিস মশার লার্ভা কোনোভাবেই যাতে না জন্মাতে পারে এবং জন্মানোর যে সুযোগগুলো রয়েছে প্রত্যেকটি বাড়িতে। যেমন একজন দর্শক বলছিলেন যে আসলে কি করা দরকার, তো কি করার জন্য সেগুলো আমরা লিফলেট, মাইকিং, আমাদের যুব ক্রিসেন্টের লোক, আমাদের স্থানীয় কাউন্সিলর, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় প্রতিষ্ঠান সবাইকে কিন্তু আমরা কাজে লাগিয়েছি এবং এই কাজটি চলছে। তো এটা আমি মনে করি যেটা আব্দুল্লাহ ভাই বলছিলেন যে আসলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ঔষধ প্রয়োগ করলেই যে এটা আমরা ধ্বংস করতে পারবো সেটি নয়। যেমন বাড়ির আঙিনায় আপনার বৃষ্টি হলেই কিন্তু কোনো কোনো জায়গায় পানি জন্মায়। আমরা কিন্তু এখন প্রত্যেকটা ঘরেই কিন্তু ড্রয়িং রুমেও আমরা এখন ফুলের টব রাখি। তো ওখানেও কিন্তু কেউ কেউ আবার পানি, যেটা মানি প্লান্ট হোক অথবা অন্য কোনোভাবেই হোক, তার মধ্যে পানি থাকে। অথবা আমরা হয়তো কোনোদিন ছাদের উপরে গিয়ে কেউ হয়তো খেয়ালই করিনি যে ওখানে 5-7 দিন পানি জমে আছে। এমনকি আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি যে গ্যারেজের মধ্যে, অনেক গ্যারেজে আমরা পানি পেয়েছি। যেমন আমরা একটা কলেজে গিয়ে দেখেছি যে তারা ওই নিচে যে তাদের যেখানে পার্কিং প্লেস, ওই জায়গায় যে এত পানি জমে আছে তারাও জানে না। তো এরকম কিন্তু অনেক সুযোগ রয়েছে। তো সেই সুযোগগুলো আসলে যাতে না থাকে সেই বিষয়টি করা এবং সেই জন্মানোর যে ক্ষেত্রগুলো রয়েছে সেটা যাতে ধ্বংস করা যায় এবং সেটা প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের বাড়িতে করার চেষ্টা করি তাহলে কিন্তু এটি সম্ভব। কিন্তু আপনারা যেটি করছেন সেটির জন্য কি সিটি কর্পোরেশনের পর্যাপ্ত জনবল রয়েছে কিনা? না, জনবলের বিষয়টি তো আসলে ওইভাবে বলা সম্ভব না। আমি যদি বলি যে 12-14 লক্ষ বাড়িতেই যাওয়া সম্ভব, সেটা তো সম্ভব নয়। জনবল যেটি রয়েছে সেটি দিয়ে তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। আমরা ভলেন্টিয়ার নিচ্ছি, যেমন ইতিমধ্যে আমরা যুব রেড ক্রিসেন্টের ভলেন্টিয়ার তাদেরকে আমরা নিয়োগ করেছি এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 8 থেকে 10 জন লোককে নিয়ে আমরা চেষ্টা করছি যে এই এডিস মশার প্রজনন যে ক্ষেত্রগুলো আছে সেটা শনাক্ত করা এবং পাশাপাশি তাদেরকে সচেতন করা যে এই জায়গায় জন্মায়। এবং এর জন্য তো ব্যাপক প্রচারও হচ্ছে। আমরা লিফলেটের মাধ্যমে, মাইকিমের মাধ্যমে, আমাদের ইমাম সাহেবরা মসজিদেও বলছেন, জুম্মার নামাজের আগে পরে, তারপরে আপনার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারাও চেষ্টা করছেন। তো এর মাধ্যমেই কিন্তু এটা সচেতনতাটা সৃষ্টি করতে হবে, তাহলেই হয়তো বা এর থেকে আমরা এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো। জি, টেলিফোনে একজন দর্শক আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মিন্টু, প্রেসিডেন্ট ঢাকা ফাউন্ডেশন। জি, আমরা শুনতে পাচ্ছি। পুরনো ঢাকা থেকে বলছি। আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব খান মোহাম্মদ বেলাল স্যারকে বলছি।
এই ডেঙ্গু প্রতিরোধে কাউন্সিলররা তেমন একটা ভূমিকা পালন করছেন না, এবং এলাকাবাসীকে তেমন একটা সচেতন করার জন্য যে উদ্যোগ দরকার সেই ধরনের উদ্যোগ আমরা কাউন্সিলর থেকে দেখছি না। আপনি কি মাননীয় নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমার অনুরোধ, এ ব্যাপারে কি কাউন্সিলরদের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো নির্দেশ দেওয়া যেতে পারে কি না, এই ধরনের কোনো অধ্যাদেশ সিটি কর্পোরেশনের আইনে আছে কি না? ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আসলে যিনি কাউন্সিলর তিনি তো একজন জনপ্রতিনিধি, তিনি ভোট নিয়েছেন আসলে মানুষের সেবা করার জন্য, এবং এটা একটা ভলেন্টারি ওয়ার্ক। তো স্বাভাবিক কারণে তার দায়বদ্ধতা রয়েছে, এবং আমাদের 57টি ওয়ার্ড রয়েছে, 57 জন পুরুষ কাউন্সিলর রয়েছে এবং আমাদের 18 জন মহিলা কাউন্সিলর রয়েছে। তো সবাই তো অ্যাক্টিভ হয় না, এটা স্বাভাবিক। আমাদের এই 57 জন এবং 18 জনের মধ্যে কেউ কেউ অনেক ভালো কাজও করেন, কিন্তু কেউ সক্রিয় হওয়ার জন্য সিটি কর্পোরেশন থেকে তাদেরকে তাগিদ দেওয়া হ্যাঁ হয়েছে কিনা? অবশ্যই। আমরা আমাদের জোন পর্যায়ে আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রয়েছেন, এবং আমাদের প্রত্যেকটা জোনে যে সমস্ত কাউন্সিলর সাহেবরা রয়েছে তাদেরকে আমরা সেখানে সম্পৃক্ত করে তাদেরকে সবার মাধ্যমে বলা হয়েছে। এমনকি আমাদের নগর ভবনে আমরা বেশ কয়েকটি সভা গত মার্চ মাসেই করেছি কাউন্সিলর সাহেবদেরকে নিয়ে, স্থানীয় ইমাম সাহেবদেরকে নিয়ে, স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, তাদেরকে নিয়ে, এমনকি ছাত্রদের নিয়েও আমরা এই ধরনের প্রচারণার কাজ করেছি। এবং কাউন্সিলর সাহেবদেরকে আমরা এটা বলেছি যে এটি কিন্তু আপনার ভোটার নাগরিকদের, কারণ আপনি তো ওই এলাকার জিম্মাদার জনপ্রতিনিধি, স্বাভাবিক কারণে আপনার দায়িত্ব বেশি, এবং তারা সেটা যথাসাধ্য চেষ্টা করছেন। কেউ কেউ হয়তো কিছুটা ইনঅ্যাক্টিভ হতে পারে, তবে অধিকাংশ কাউন্সিলরই এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করছেন। তৌফিক মারুফ, আপনার কাছে জানতে চাই, সেটি হলো আমরা হয়তো একতরফাভাবে সিটি কর্পোরেশনের দিকে তাকিয়ে আছি সমাধানের জন্য, কিন্তু অনেকে বলছিলেন এবং একটি উদ্যোগের কথা আমরা জানতে পেরেছিলাম, সেটি হলো ডেঙ্গু প্রতিরোধে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা। এই বিষয়ে কি কোনো সবশেষ আপডেট আছে? না, আমি আজকেও খোঁজ নিয়েছি, আসলে এখন পর্যন্ত সেই রকম কোনো উচ্চ পর্যায়ের বলতে যা বোঝায় সেরকম কোনো কমিটি আজকে পর্যন্ত হয়নি। তবে আজকে ওই যে বললাম, কারা থাকবেন আসলে উচ্চ পর্যায়ের কমিটি বলতে? আমি যতটুকু আমার যেদিন আমি স্টোরিটি করেছি সেদিন আমি যতটুকু শুনেছিলাম সেটা হচ্ছে যে এখানে এই যে আমাদের প্রফেসর আব্দুল্লাহর মতো যে ব্যক্তিত্বরা যারা আছেন এবং কীটতত্ত্ববিদ বা রোগতত্ত্ববিদ যারা আছেন সবাইকে নিয়েই একটা বিশেষজ্ঞ পর্যায়ের একটা কমিটি করবেন যে এই রোগের ধরনটা কেন এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমরা একটা জিনিস যে এখানে আমাদের বেলাল সাহেব যে জিনিসটা বললেন যে অনেক ইনিশিয়েটিভের কথা বলেছে এবং এটি কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এত কিছুর পরেও এই গত 5 বছরের মধ্যে এবার এই ডেঙ্গু আক্রান্ত সংখ্যা এত কেন বাড়লো সেটি কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যে এত ইনিশিয়েটিভ এত কিছু অ্যাওয়ারনেস বিল্ড আপ করার পরেও দেন এটা কেন তাইলে হলো এত বাড়ছে? আপনার কাছে কি মনে হয় কেন সেটা? না, আমি একটু শেষ করি। উন্নয়নটাও সেইভাবে হচ্ছে, জনসংখ্যা সেইভাবে বাড়ছে। হ্যাঁ, আমি ওই জায়গাটা আসছি যে জনসংখ্যা এটি কিন্তু আমরা পুরনো একটি অসুখ, চিকুনগুনিয়া হঠাৎ করে হওয়ার পর আমরা সবাই আতঙ্কিত হয়ে গেলাম, কিন্তু ডেঙ্গু তো আমরা বেশ কয়েক বছর ধরে ফেস করছি, তারপরেও কেন এই বছর এতটুকু বেড়ে যাবে? আমি একটু এইভাবে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এখানে খুব আমরা জিনিসটা যে শুধু অ্যাওয়ারনেসের উপরে জোর দিলে কিন্তু হবে না। আমি কিন্তু শুরুতে আমার কথা আবারও আমি রিপিট করি যে মানুষ কিন্তু সচেতন। মানুষ যদি জেগে ঘুমায় তাহলে কিন্তু কিছু করার নেই, অবস্থাটা কিন্তু সেরকম হয়েছে। আমি অন্য জায়গায় যাব, সেটা হচ্ছে যে ইনিশিয়েটিভ আছে, মশা নিধনে বা নিয়ন্ত্রণে উদ্যোগ আছে, কিন্তু এই উদ্যোগের মধ্যে কিন্তু আসলে গলদ আছে। আমি খুব একটু পরিষ্কারভাবেই বলি, মানুষের মনের মধ্যে এবং বাস্তবে দুইটাই, মনের মধ্যে এবং বাস্তবে দুই জায়গায় এই যে মশা নিয়ন্ত্রণে যে কার্যক্রমগুলো আছে এটি নিয়ে সংশয় আছে, সন্দেহ আছে, প্রশ্ন আছে, অভিযোগও আছে। কীরকম? আমরা দেখছি যে বাজারে যে স্প্রেগুলো ইউজ করা হয়, প্রতিটা দোকানে হাজার হাজার প্রতিদিন মশার স্প্রে অ্যাজ লাইক অ্যারোসল এগুলো ইউজ করা হয়। তাইলে মশা কেন যাচ্ছে না? মানুষ আক্রান্ত হচ্ছে, মানুষ কিন্তু স্প্রে থেকে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হচ্ছে, কিন্তু মশা যাচ্ছে না। তার মানে মশা মারতে গিয়ে মানুষ উল্টো মারা যাওয়ার উপক্রম হচ্ছে, কিন্তু মশা সরে না। এখন অন্য দিক থেকে সিটি কর্পোরেশন কেন আমরা তাদের দিকে তাকিয়ে থাকি কেন? তারা তো আসলে আমাদের অথরিটি এক ধরনের, আমরা তাদের দিকেই তো তাকিয়ে থাকবো, তাই না? আমাদের দায়িত্ব তাদের কাছেই। এখন ওনারা যে মশার ওষুধগুলো প্রয়োগ করে থাকেন
দুইভাবে প্রয়োগ করার সুযোগ আছে। একটা হচ্ছে আমরা যে ফগার মেশিনে মানে Spray ধোয়া করে দেয়া। কুণ্ডলী স্প্রে করে দেয়া, যেটা এগুলো হচ্ছে মূলত উড়ন্ত মশা তাড়িয়ে দেওয়ার জন্য, আবার মারাও যায়, কিন্তু নকডাউন একদম 100% মশা নকডাউন করার প্রোটোকলও নাই, 90%কে ধরা হয়। এখন কথা হচ্ছে যে এই যে উড়ন্ত মশা মারার জন্য যে ধোঁয়ার সৃষ্টি করে বা স্প্রে যেটা করা হয়, সেটার কোয়ালিটি নিয়ে কিন্তু বহু বছর পর্যন্ত দুই সিটি উত্তর এবং দক্ষিণের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। অন্যদিকে বারবার আমরা দেখি কীটতত্ত্ববিদদের নানামুখী তাগিদ দেওয়ার পরেও এখন পর্যন্ত সেই উড়ন্ত মশা মারার দিকেই বা তাড়ানোর দিকেই তাদের নজরটা বেশি। সমস্যা কিন্তু গলদ কিন্তু গোড়ায়, অর্থাৎ মশার উৎপত্তি স্থল। সেই উৎপত্তি স্থলগুলোতে যে লিকুইড ফর্মেটে বা লার্ভিসাইড ইউজের মাত্রাটা কিন্তু এখনও ওনারাও পারছেন না সেইভাবে যেতে। এখন তারা বলছেন যে মানুষের বাড়িঘরের মধ্যে ঢুকতে পারছেন না। পাবলিক অ্যাওয়ারনেসের জায়গাটাও কিন্তু ওইটা বলা হয় না যে আপনারা উড়ন্ত মশা মারার জন্য যে স্প্রে ইউজ করেন, এইটার পাশাপাশি লার্ভিসাইডের জন্য আপনারা ওই লিকুইড ফর্মেটের যে কীটনাশকগুলো আছে সেটিও ইউজ করতে অভ্যস্ত হন। তা না হলে কিন্তু যেহেতু সিটি কর্পোরেশন মানুষের বাড়ির গেটের মধ্যে ঢুকতে পারছে না, তাইলে ওই মশা তো থেকেই যাবে। এখন নিচ দিয়ে মশা উৎপন্ন হচ্ছে পানিতে, সেটা সেই পানি ফ্লোরে হোক, টবে হোক, টায়ারে হোক, যেখানেই হোক, শুধু উড়ন্ত মশা মেরে কখনোই মশা নিয়ন্ত্রণ করা যাবে না, এটি একদম সত্যি কথা। এই জন্য আমি সিটি কর্পোরেশনে তাদের যে বাজেট, দুই সিটিরই যে বাজেট আছে, আমরা জানি এ পর্যন্ত শত শত কোটি টাকার মশার ওষুধ কেনা হয়, প্রয়োগ করা হয়। মানুষের কিন্তু আবার বকাও তারাই খান, যে একদিক থেকে ছিটিয়ে যায়, পাশেই একটু পরেই মশা এসে আবার গায়ে বসে। তাইলে সেই মশার ওষুধের কোয়ালিটিটা কি হবে? এই কোয়ালিটিটা কিন্তু বড় একটি, এই কোয়ালিটির যে এক ধরনের যে ঘাপলা, এইটা কিন্তু সিটি কর্পোরেশন এখন পর্যন্ত মানুষের মন থেকে দূর করতে পারেন নাই। আমি জানি না যে কেন। এখন তারা মান নিয়ন্ত্রণের কথা বলেন, যারা সরবরাহকারী যারা, তারা কিন্তু এর আগে, এমনকি গত বছর, এর আগের বছর, এমনও আমাদের কাছে একদম ডকুমেন্টস আছে, সেটি হচ্ছে তারা যে কোম্পানির কাছ থেকে মশা কিনেন, মশার কীটনাশক কিনেন, সেই চক্রের কাছে তারা এক ধরনের জিম্মি হয়ে আছেন। এমনও আছে একই ওষুধ তারা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আগের বার নিয়েছেন, পরীক্ষার পরে দেখা গেছে সেই ওষুধের মান ঠিক নেই, সেই ওষুধ তারা ফিরিয়ে দিয়েছেন, সেই কোম্পানির কাছ থেকেই আবার পরবর্তীতে তারা ওষুধ নিচ্ছেন। এবারও সেম ঘটনা ঘটেছে উত্তর সিটির ক্ষেত্রে। আমরা মিডিয়া কি পারি? মিডিয়া তো আর গিয়ে ধরে বেঁধে তো আর কিছু করতে পারি না। আমরা মিডিয়া কর্মীরা যখন এই ইনফরমেশনগুলো জানি, আমরা সেটি আমরা আমাদের মাধ্যমে, অর্থাৎ গণমাধ্যমে তুলে প্রকাশ করে থাকি, আমরা প্রচার করে সেইভাবে আমরা চাই। ওনারা তখন আমাদেরকে মনে করে থাকেন যে আমাদের এই অভিযোগগুলো শুধু তারা তোলেন। আমরা অভিযোগ না, আমরা তো তাদের যে ভালো কাজগুলো সেগুলো যেমন ধরি, তাদের ইনিশিয়েটিভগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, যেটি মানুষের জন্য তারা করেন। এবং এই বিষয়গুলো নিয়ে আমি খাদ মাহমুদ বিলাল আপনার কাছে শুনবো। তার আগে ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাই, সেটি হলো আমরা দেখছি যে একদিকে আমরা আলোচনায় বেশিরভাগ ক্ষেত্রে সচেতনতা তৈরির বিষয়টি আসছে, কিন্তু তারপরও একজনের যখন ডেঙ্গু হয়ে যায়, তিনি আসলে চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে কতটুকু সুযোগ সুবিধা পান, কিংবা চিকিৎসা ব্যবস্থাটা পর্যাপ্ত কিনা। আর আমরা বলছিলাম, আলোচনা করছিলাম, ডেঙ্গুর ধরন পাল্টেছে, সেক্ষেত্রে এই ধরনটি যে পাল্টেছে সেটি শনাক্ত করার মতো সক্ষমতা আমাদের চিকিৎসকদের রয়েছে কিনা। আচ্ছা, আগে একজন ওই এক ভাই যে ধানমন্ডি থেকে টেলিফোন করলেন, ওনার আনসারটা দেওয়া হয় নাই। প্রথম কথা হলো যে কীভাবে উনি বাঁচবেন ডেঙ্গু যাতে না হয়, তার মানে সচেতন কীভাবে হতে হবে। এটা শুধু ধানমন্ডির বেলায় না, ডেঙ্গু রোগী না যাতে হয় কীভাবে করা যায়, এটা আমার একটু বলে আমি তার জবাবটা দিয়ে দিই। এটা প্রথম হলো, যেহেতু মশার কামড়ে হচ্ছে, তাতে আপনাকে যাতে মশা না কামড়ায় সেই ব্যাপারে সতর্ক থাকতেই হবে। তার জন্য ঘর বাড়ি পরিষ্কার রাখবেন, 5 দিনের বেশি কোথাও জমা পানি যেন না থাকে। ফুলের টবে বলেন, বাথরুমে তো বালতিতেও পানি রাখে, অনেক সময় বালতির পানি 5 দিনের বেশি রাখা যাবে না। বালতির গাগুলো কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন, লার্ভাগুলো গায়ে লেগে থাকে, এগুলো কিন্তু বালতি উল্টায় রাখতে পারেন, এগুলো করতে পারেন। এই মশা দিনে কামড়ায়, তো দিনে যারা ঘুমাবেন মশারি টানাবেন, রাতেও কিন্তু কামড়াইতে পারে, ব্রাইট লাইটে বলে। তো ওইরকম করে মশারি ইউজ করবেন, স্প্রে ইউজ করবেন। বাচ্চারা স্কুলে যায় হাফ প্যান্ট পরে, ওই পায়ে কামড়াইতে পারে, ফুল প্যান্ট পরে যাবে। এগুলো সতর্কতামূলক ব্যবস্থা নিতেই হবে, ডেঙ্গুর মশা যাতে না কামড়ায়। প্লাস এটা যাতে বংশবৃদ্ধি না করে, সেজন্য তো অনেক আলোচনা হয়েই গেল। সুতরাং এটাও খেয়াল রাখতে হবে, বিভিন্ন জায়গায় যাতে প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করতে হবে। এটা না করলে তো ডেঙ্গু তো এর প্রতি শুধু এগুলো দিয়ে তো কমাইতে পারবেন না।
আর চিকিৎসার ব্যাপারে যেটা বললেন, এটা আসলে তো একটা ভাইরাস দিয়ে হচ্ছে, ডেঙ্গু ভাইরাস, 4 রকমের ভাইরাস। চিকিৎসা যা আছে আমার মনে হয় যে বর্তমানে আমাদের ডাক্তাররা বলেন, ইভেন কি রুগীরাও কিন্তু যথেষ্ট সচেতন। স্পেসিফিক চিকিৎসা তো তেমন নাই, সাপোর্টিভ ট্রিটমেন্ট বলে, এটা তো ভাইরাস। আর ভাইরাসের বিরুদ্ধে কোনো চিকিৎসাও দরকার নাই, কারণ এই ভাইরাসটা বডি থেকে 4 থেকে 6 দিনের বেশি থাকে না। তারপর কিন্তু বডির ন্যাচারাল ইমিউনিটিতে অ্যান্টিবডি তৈরি হয়, এটা ডিটেক্ট করা যায়। বিষয়টি তো সহজ, সেটা বলছি আমি, অ্যান্টিবডি তৈরি হয়। সুতরাং এই ভাইরাস আইসোলেশন করা কিন্তু খুব দরকার নাই, কারণ ট্রিটমেন্টের ব্যাপারে যেটা দিয়ে লাভ হয় না, রিসার্চ পারপাস, সাইন্টিফিক পারপাস, এটার জন্য বা ইপিডেমিওলজিক্যাল বলে এটা করতে পারেন। সুতরাং করা যায় 1-2 দিনের জ্বরে আজকাল এটা করা যায়, NS1 অ্যান্টিজেন বলে, এটা কিন্তু ইজিলি ডিটেক্ট করা যায়, সব জায়গায় হয়, তাতে ডেঙ্গু আপনি ডিটেক্ট করতে পারবেন। আর অ্যান্টিবডি যেটা বললাম 4-5 দিনের আগে করা উচিত না, কারণ এটা ডেভেলপই করে আফটার 4-5 ডেজ। কেউ যদি একদিনে দিন করে তাহলে তো এটা 2 দিনেও মারা যাচ্ছেন এমন সেটা আসছে। ওটা কেন মারছে এটার সঙ্গে এটা সম্পর্ক নাই। NS1 করলেন, অ্যান্টিবডি করলেন, জানতে পারলেন পজিটিভ, এইটুকুই। কিন্তু ট্রিটমেন্ট তো এর দ্বারা ভেরি করবে না। ট্রিটমেন্ট ভেরি করবে ব্লাড কাউন্ট করে প্লেটলেটটা করার জন্য, কারণ প্লেটলেট যাদের কমে যাবে তাদের রক্তক্ষরণের ঝুঁকি থাকে। তো নর্মালি আমরা যেটা বলি, একদিনের জ্বর এটা করে লাভ হবে না, এটা সাধারণত 4 দিন 5 দিন ইউজুয়ালি কমে যায়। এখন যেহেতু ধরনটা বদলে যাচ্ছে, আমরা 2-3 দিনের জ্বর সিম্পল এত কিছু করা না করে এটা ব্লাড কাউন্ট করলেই কিন্তু হয়ে যায়। সিবিসি প্লেটলেট বলি, সিবিসি করলেও বোঝা যাবে। প্লেটলেট যদি কমতে থাকে, স্পেশালি যদি 1 লাখের নিচে আসে, তাকে আর বসে থাকার কোনো সুযোগ নাই, আর ঘরে বসে রিল্যাক্টেন্টলি রইল না, তাই কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, দরকার পড়ে হসপিটালে ভর্তি হতে হবে। কারণ এই ধরনের রোগগুলো যে কোনো সময় প্লেটলেট ফল করে যাবে, ব্লিডিং হতে পারে, শকে চলে যেতে পারে। এবং যদিও সংখ্যা বেশি না, কিন্তু তাকে তো চিকিৎসা তো নিতে হবে। সিরিয়াস না হলেও সে তো মানে একদম অসচেতনভাবে বসে থাকবে, সিরিয়াস হয়ে হসপিটালে আসলে তো মুশকিল। আগেই যদি আসে তাহলে ট্রিটমেন্ট দেওয়া যাবে। 1 মিনিট রয়েছে। খান মোহাম্মদ বিলাল, যে অভিযোগগুলো করছিলেন যে তৌফিক মারুফ, আপনি বলছিলেন, যদি আসলে সংক্ষেপে সেগুলো উত্তর দেন, কতটা মানুষ ঠিক যেহেতু আসলে? আক্রান্ত হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, কিছু মারা যাচ্ছে, স্বাভাবিক কারণে এই উদ্বেগ থাকবে এবং এটা নিয়ে মানুষের যে অসন্তোষ সেটা তো রয়েছে। সে কারণেই হয়তো এই সমস্ত অভিযোগ আসাটাই প্রাসঙ্গিক আমি মনে করি। কিন্তু আসলে বিষয়টি এরকম নয়। এখানে ঔষধ নেওয়ার জন্য অনেক আনুষ্ঠানিকতা রয়েছে, যে একদম প্রত্যেকটা বিষয় এক একটা স্টেজ রয়েছে। প্রাথমিকভাবে এখানে জনপ্রতিনিধি সহ একটা বড় কমিটি থাকে, তারা আগে বাছাই করেন, তারা টেস্ট করেন, ফিল্ড টেস্ট যেটাকে আমরা বলি, একদম মশা এনে পরীক্ষা করা হয়। পরবর্তীতে এটি আমাদের খামার বাড়ি, পরবর্তীতে কৃষি গবেষণা কেন্দ্র, তাদেরকে দ্বারা পরীক্ষা করেই কেবলমাত্র ওষুধটি গ্রহণ করা হয়। এবং এই ওষুধের যে বিষয়টি রয়েছে, যে এটি খুব ওভারডোজ ইউজ করা যায় না। যেমন সকালবেলা যে ওষুধটি ইউজ করা হয় সেটা হচ্ছে লার্ভিসাইড আসলে 10 লিটার পানিতে মাত্র 2 সিসি ওষুধ দেওয়া হয়। কিন্তু এটি হয়তো মানুষের কাছে এরকমই হতে পারে যে আসলে 10 লিটার পানির মধ্যে মাত্র 2 সিসি ঔষধ, এটি কি আসলে কাজ হয়? এরকম একটা প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। আবার বিকালবেলা যেটা আপনার ফগিং করা হয় অ্যাডাল্টিসাইড, সেটা কিন্তু আসলে 99.4% কেরোসিন, তার মধ্যে অ্যাডাল্টিসাইড থাকে মাত্র 0.6%। তো স্বাভাবিক কারণে এই ধরনের অভিযোগের আমি বলবো যে এটা আসাটা এই জন্যই যে যেহেতু মানুষ এই ডেঙ্গু জ্বরে অথবা এই মশাবাহিত রোগে সে আক্রান্ত হচ্ছে, স্বাভাবিক কারণে তার এই অভিযোগটা আসাটা অতটা অপ্রাসঙ্গিক নয়, এটাই প্রাসঙ্গিক। তবে এটা নিয়ম নীতির মধ্যেই করা হয় এবং নিয়ম নীতির মাধ্যমে এটা প্রচালিত হচ্ছে। এবং আমরা যারা কীটতত্ত্ববিদ রয়েছেন, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদেরকে নিয়েও আমরা এই গত মার্চ মাসে বসেছি, তার আগে নভেম্বরে বসেছি, যে আসলে এই যে ধরন পাল্টাচ্ছে এই যে মশার বাহিত রোগের, এ বিষয়ে আমরা কোন ধরনের ঔষধ প্রয়োগ করতে পারি বা কিভাবে সেটাকে আমরা আরও কার্যকর করতে পারি। আসলে কিন্তু আমরা ওই ধরনের কোনো সমাধান পাইনি, যা এইরকম এই ওষুধ আনলে এরকম হতে পারে, এটা কিন্তু। এবং সরকার কর্তৃক বা দেশের প্রচলিত যে আইন রয়েছে এবং এর সঙ্গে যে দপ্তর সংশ্লিষ্ট রয়েছে, তাদের গাইডলাইন নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হবে এবং সেই অনুযায়ী করা হয়। এবং এর সঙ্গে অন্যান্য প্রাণীকুলের কথাও চিন্তা করা হয়, যে মশা মারার জন্য আমরা পুরো পরিবেশটাকে আমরা নষ্ট করতে পারি না। সর্বোপরি বলবো যে ভাইয়ের কথা মতো যে সচেতনতা যেমন দরকার, সতর্কতাও দরকার।
এই দুটো এবং নিয়েই আমরাও আমাদেরকে চাই কাজ আসলে করতে ডেঙ্গু হবে। খুব একটা অবহেলা না করা হোক এবং এই ক্ষেত্রে সাধারণ মানুষ যারা তাদের মধ্যে সচেতনতা তৈরি হোক। আপনাদের তিনজনকে ধন্যবাদ, অধ্যাপক এবিএম আব্দুল্লাহ, খান মোহাম্মদ বিলাল এবং তৌফিক মারুফ স্টুডিওতে এসে আলোচনায় অংশ নেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।